একটা বিষয় লক্ষ্য করুন তো, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ক্ষিপ্র গতিতে কাজ করছেন। প্রশাসনের কাজে গতি ফিরিয়ে আনা, প্রশাসনের যে কাজের যে সংস্কৃতি সেটি পরিবর্তন করা, এই ক্ষেত্রে তার যে আন্তরিকতা সেটি সত্যি প্রশংসার দাবি রাখে। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে অফিসে চলে আসা এবং বাহুল্য পরিহার করার মাধ্যমে তিনি কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন। কিন্তু প্রধানমন্ত্রী একা যদি সেই কাজটা করেন, সেটাকে তাহলে খুব বেশি সাফল্যের মুখ দেখবে তার যে মন্ত্রিসভার সদস্য, অন্য যারা সহকর্মী, তাদেরকেও তো একই ধরনের কাজ করতে হবে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি সেটাই হচ্ছে দেখার বিষয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে সচিবালয়ে যেতে লজ্জা লাগে, চারিদিকে স্থাবকদের ভিড়, চাটুকারেরা ঘিরে আছে সর্বত্র। এটার মানে কি? জাহাঙ্গীর আলম প্রধান যেটা বলতে চাইছে যে ইদানিং সচিবালয়ে বহু ভিড় এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের আগমন। তো তারা কোথায় যাচ্ছেন? একটা বিষয় কিন্তু লক্ষ্য করবেন যে প্রতিদিন মন্ত্রীদের দপ্তরে কিছু ব্যক্তি যারা কিনা ফুলের তোড়া নিয়ে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী তাকে দিচ্ছেন, ছবি তুলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো কিন্তু আবার ফলাও করে প্রচার হচ্ছে। তো প্রশ্ন, এই যে যারা ফুল দিচ্ছেন এরা কারা? এরা কি কোনো সরকারি আধিকারিক, আমলা? মোটেও তা নয়। আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, এদের অধিকাংশই হচ্ছে নেতা, রাজনৈতিক দলের নেতা এবং আসলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা। তাদের কাজটা কি সচিবালয়? তারা কিভাবে সচিবালয়ে যাচ্ছেন? তারা সচিবালয়ে প্রবেশের এই যে পাস, সেটাই বা কিভাবে পাচ্ছেন? সচিবালয় তো একটা সংরক্ষিত এলাকা। সেই সংরক্ষিত এলাকাতে একই ব্যক্তি প্রতিদিন নিয়ম করে কিভাবে ঢোকেন? যেখানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 167 জন পেশাদার সাংবাদিকের সচিবালয়ে প্রবেশাধিকার নিষিদ্ধ করে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের মাধ্যমে, যদিও গতকালকে যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন করে আবেদন করলে সেই কার্ড দেওয়ার বিষয়টি বর্তমান সরকার তারা সেটা বিবেচনা করবে। তথ্য মন্ত্রণালয় পিআইডি থেকে এরকম একটি বিজ্ঞপ্তি, এটি আমাদের অনেকেরই নজরে এসছে। খুবই ভালো কথা, প্রশংসার দাবি রাখে। কিন্তু যেখানে সাংবাদিকদের প্রবেশাধিকারের জন্যে অ্যাক্রিডিটেশন কার্ড ফেরত দেওয়ার জন্যে যাচাই বাছাই করা হবে, সেইখানে একই রাজনৈতিক নেতা যার সাথে প্রশাসনের কোনো সম্পর্ক নাই, যিনি কোনো প্রশাসনিক দায়িত্বে নাই, যিনি এমপি নন, যিনি মেয়র নন, শুধুমাত্রই রাজনৈতিক দলের নেতা, তিনি এখন কি করেন সচিবালয়ে? তিনি কেন অমুক মন্ত্রী তমুক মন্ত্রীকে এই যে ফুল দেওয়ার মাধ্যমে সেই যে দপ্তর, সেই দপ্তরের যে একটা কর্ম পরিবেশ, সেটা কি মোটেও বিঘ্ন হয় না? তো এই বিষয়টি কিন্তু আমার মনে হয় আমাদের প্রত্যেকের দেখার বিষয় আছে। কর্মসংস্কৃতির জন্যে এটা কতখানি অনুকূল, এটা ভেবে দেখতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কর্মসংস্কৃতি পাল্টানোর এবং নতুন একটি কাজের সংস্কৃতি ফেরানোর চেষ্টা করছেন, সেখানে তার মন্ত্রিসভার সদস্যদেরকেও এই বিষয়টি আমি মনে করি যে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এবং যারা এই যে প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রীর দপ্তরে যাচ্ছেন তারা কারা, এই বিষয়টি এই মন্ত্রীদেরকেই বিবেচনায় নিয়ে সেটা কিভাবে প্রোটেক্ট করা যায় তার একটা ব্যবস্থা করতে হবে। কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই উদ্বেগজনক। অমুকের সাথে খাতির তমুকের সাথে খাতির, এই বিষয়টি জাহির করার মাধ্যমে নিজেকে তো বিশেষভাবে উপস্থাপনের একটা চেষ্টা আছে, সেই চেষ্টা তো কোনো ভালো লক্ষণ নয় বলেই মনে করি। আর অতীতে এগুলো হয়েছে বলেই এখন এগুলো করা যাবে, সেটা কিন্তু আসলে মোটেও ভালো উদাহরণ তৈরি করবে না।
অতীতে এগুলো খারাপ হয়েছে বলেই যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা সবাই চেয়েছে। আমি মনে করি যে আমাদের সংশ্লিষ্ট সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা তারা প্রধানমন্ত্রীকে অনুসরণ করবেন এবং গোটা সচিবালয় এটা কাজের পরিবেশ সেটা ফিরিয়ে আনতে সাহায্য করবেন। আসলে এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ তো প্রধানমন্ত্রীর একার না, তার যারা পারিষদ সেই পারিষদকেও সেই চ্যালেঞ্জ নিতে হবে। কিন্তু সেটা যদি না হয়, মন্ত্রীরা যদি, প্রতিমন্ত্রীরা যদি, উপদেষ্টারা যদি বিষয়টিকে একটু কম গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে কিন্তু একজনের ঘাড়ে গিয়ে সব পড়ে। আমরা সড়ক এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সেই বিখ্যাত উক্তি যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেদিকে না হয় নাই গেলাম। উনি চাঁদাবাজি নিয়ে যে চাঁদাবাজির নতুন সংজ্ঞা উনি দিতে চেয়েছেন, এটা আমার মনে হয় যে সরকারকে একটু হলেও শুরুতেই বেকায়দায় ফেলেছে। কিংবা বিদ্যুৎ মন্ত্রীর একটা বক্তব্য সমাজে কিন্তু একটা বিরাট ঝাঁকুনি দিয়েছে, নাড়া দিয়েছে। তো মন্ত্রীদেরকে তো কথা বলার সময় একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। আবার মন্ত্রী না হলেও দলের অনেক সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায়, তার যে বক্তব্য, তার যে উক্তি, এটা কিন্তু বিএনপির সকল নেতাকর্মীর কপালের ভাঁজ চড়া হওয়ার জন্য যথেষ্ট। কি বললেন তিনি? যে ডাকলেও কখনো তিনি মন্ত্রিসভায় যোগ দেবেন না। গয়েশ্বরচন্দ্র রায় কি খুব খুশি মনে কথা বলেছেন? এরকম কি মনে হয়? আমি তো মনে করি মোটেও তিনি খুশি মনে এটি বলেননি। তার মধ্যে যেটা বিরাট অসন্তুষ্টি রয়ে গেছে তার এই উক্তি সেটা প্রমাণ করে। তার মানে যে না পাওয়ার যে বেদনা, এটা বিএনপির অনেকের মধ্যেই আছে। মির্জা আব্বাস তিনি কি আসলে খুশি? তিনি যে উপদেষ্টা হয়েছেন, এই উপদেষ্টা হওয়ার মাধ্যমে তার কি খুব বেশি সন্তুষ্টি আপনারা বা আমরা কি এটা দেখতে পেয়েছি? আমার মনে হয় যে তার মধ্যে একটা ভেতরে ভেতরে অসন্তুষ্টি রয়ে গেছে। আচ্ছা, কোথাও কিন্তু রুহুল কবির রিজভী, দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তাকে দেখা যাচ্ছে না, তিনি উপদেষ্টা। তো এটা কিন্তু একটা প্রশ্নের জন্ম দিচ্ছে, আসলে কি হয়েছে? তিনি কি অসুস্থ? কতটা অসুস্থ? তার চিকিৎসাটা কোথায় হয়েছে? এখন তিনি কেমন আছেন? রুহুল কবির রিজভীকে যেমন দেখা পাওয়া যাচ্ছে না, বা তার এই যে অস্বাভাবিক নীরবতা, এটা কিসের লক্ষণ? মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী সোহেল, তাদের অনুগামীরা কি খুব খুশি? মোটেও না। আবার অপেক্ষার প্রহর গুনছেন আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমুদ্দিন আলমের অনুগামীরাও। এদের মধ্যে নাজিমুদ্দিন আলম তো এমপিও হননি, অন্যরা শুধুমাত্র এমপি হয়েছেন। তারা নিশ্চয়ই মন্ত্রী হওয়ার আশা করেছিলেন, কিন্তু তাদের কপালে সেটা জোটেনি। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু ভেতরে ভেতরে সামাল দেওয়ার ব্যাপার আছে। তো এইটা কে সামাল দেবে? শুধুই কি প্রধানমন্ত্রী? শুধুই কি বিএনপির চেয়ারপারসন? এটা কি আসলে সম্ভব একজনের পক্ষে সব কিছু সামাল দেওয়া? একটা টিমওয়ার্ক দরকার। এই টিমওয়ার্কটা কি শুরুতে হচ্ছে? এরকম কি মনে হয়? এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। এমনিতেই প্রশাসন, পুলিশ সহ সব জায়গাতে এখনো কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। কিসের অস্থিরতা? প্রশাসনে কারা এখন দায়িত্বে আছেন, কারা নতুন করে দায়িত্বে আসবেন, কারা সরে যাবেন, এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিটাই বা কী হবে? নতুন আইজি এসছেন, কিন্তু স্বরাষ্ট্র সচিব আবার ঠিকই চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে। অবসরে চলে গিয়েছিলেন, নিশ্চয়ই যিনি এসছেন তিনি যোগ্য, কিন্তু তিনি তার স্বাভাবিক চাকরি জীবন শেষ করেছেন, বিগত সরকারের আমলে বঞ্চিত ছিলেন, পদোন্নতি পাননি। কিন্তু এখন যারা নিয়মিত চাকরিতে আছেন
তারা এই চুক্তিভিত্তিক নিয়োগকে কতখানি ভালোভাবে নেবেন বা নিচ্ছেন সেটিও কিন্তু একটি বিবেচনার বিষয় আছে। যেহেতু বিএনপি তার যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে কিন্তু পরিষ্কার বলেছে যে চাকুরিতে পদোন্নতির ক্ষেত্রে, পদায়নের ক্ষেত্রে কিন্তু মেধার সর্বোচ্চ বিচার করা হবে। তাহলে এখন যারা নিয়মিত চাকরিতে আছেন তাদের মধ্যে যারা মেধাবী, তারা যদি নিজেদেরকে বঞ্চিত মনে করেন, সেটাও তো একটা সময় গিয়ে একটা বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তার মানে চারিদিকেই কিন্তু এক ধরনের সমন্বয়ের একটা প্রয়োজন আছে। কিন্তু শুরুতেই যদি প্রধানমন্ত্রীকেই সকল দায়িত্ব একা নিজের কাঁধে নিতে হয়, তাহলে কিন্তু তার যে কাজ, সেই কাজটার ব্যাপকতা কিন্তু বাড়তেই থাকে। সেটা শেষ বিচারে কতখানি সাফল্যের সঙ্গে তিনি সমাপ্ত করতে পারবেন, তার উপরেই নির্ভর করছে এই সরকারের সাফল্য এবং ব্যর্থতা। তা আমরা এটা দেখতেই থাকব, কিন্তু আমরা এই প্রশ্ন করেই যাব। যেহেতু প্রধানমন্ত্রী সর্বত্র একটা কর্মসংস্কৃতি ফেরানোর চেষ্টা করছেন, তার নিজের যে ব্যক্তিগত চাল চলন, তার মধ্যেও যে বাহুল্য বর্জনের চেষ্টা আছে, সেটা যেন সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি অফিসগুলোতে সঠিকভাবে অনুসরণ করা হয়। দর্শক, ঢাকা টাইমস ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং নিয়মিত আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই পর্যালোচনা আমরা এটা চালু রাখব। ধন্যবাদ।